আপনারা জানেন ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজের তদন্তে একদিকে যেমন সিবিআই নেমেছে যে খুন ও ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে গত 9ই আগস্ট এবং অন্যদিকে শুক্রবারই কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি কাণ্ডে। আর তারপরই শনিবার দিন এফআইআর রুজু করলো সিবিআই আর গতকাল দিনভর হলো তল্লাশি। শুধু তাই নয়, পাশাপাশি বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে যে নবান্ন অভিযান হতে চলেছে তাকে নিয়েও কিন্তু ইতিমধ্যেই রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। একদিকে যেমন একাধিক গরমিলের প্রসঙ্গ সামনে চলে আসছে, নতুন নতুন অভিযোগও কিন্তু এবার সামনে আসছে, মুখ খুলছেন অনেকেই। আলোচনা করবো আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। অর্ণব সাহা রয়েছেন শত্রুপা সুব্রত দত্ত এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। গতকাল দিনভর এক যোগে 15টা জায়গায় তল্লাশি চালালো সিবিআই। ঠিক কি হলো দিনভর আগেই দেখব। দুর্নীতি তদন্তে প্রথম দিন আরজি কর মেডিকেলে পা রেখে কি পেল সিবিআই, কি প্রমাণ হাতে পেলেন সিবিআই আধিকারিকরা? সিবিআই আধিকারিকের মন্তব্য আর উস্কে দিল জল্পনা। আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 24 ঘন্টার মধ্যে শনিবার এফআইআর দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে একেবারে সাঁড়াশি অভিযানে নামলো সিবিআই। একযোগে 15টি জায়গায় হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একদিকে রেড, অন্যদিকে চলল টানা জিজ্ঞাসাবাদ, সঙ্গে নথিপত্র যাচাই করে দেখার কাজ। আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বাড়ি, আরজি কর মেডিকেলের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাট, হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়ি সহ একসঙ্গে একযোগে 15টি জায়গায় এদিন রেড করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের আরেকটা টিম পৌঁছে যায় আরজি কর মেডিকেলে। রবিবার ছুটির দিনেও গাড়ি পাঠিয়ে নিয়ে আসা হয় নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়, নবনিযুক্ত উপাধ্যক্ষ সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। 3টি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করে সিবিআই। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ অধ্যক্ষের অফিসে যায় সিবিআইয়ের একটি দল, অপর দলটি যায় আরজি কর মেডিকেলে উপাধ্যক্ষের অফিসে। একাডেমিক বিল্ডিং এ পড়ুয়াদের ক্যান্টিনে যায় সিবিআই এর তৃতীয় দলটি। সিবিআই এর কাছে যে তদন্ত সরাসরি পৌঁছয়, পুলিশের থ্রুতে পৌঁছয় না, সেই তদন্তে কিন্তু অন্য ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। আমার বিশ্বাস সিবিআই এই তদন্তের মধ্যে দিয়ে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুণটা ধরেছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে, তাকে ঠিক করার দিকে সামনের দিকে অগ্রসর হবে। আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগে যে মেয়েটি ধর্ষিতা হলো, খুন হলো, তার সেই কালপ্রিটটা কে? 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে সঞ্জয় রায়। সিবিআই আগে তার ফয়সালাটা করুক। এখন আবার দুর্নীতির বিষয় নিয়ে তদন্ত আসছে, 100 বার হোক, দুর্নীতি থাকলে তদন্ত হোক, কিন্তু মূল যেটা ধর্ষণ এবং খুন, সেটার আগে তো ফয়সালা করবে সিবিআই। আমরা তো তার উত্তরটা চাই। প্রায় 12.5 ঘন্টা পর আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোয় সিবিআই। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেও নিয়ে যান সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের বাড়ির সামনে ওঠে চোর স্লোগান। ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি আলোচনায় আসবো। শত্রুপতি কোর্ট মনিটর তদন্ত চলছে। এ রাজ্যে এটা প্রথম নয়, একাধিক ঘটনায় আমরা দেখেছি, সে শিক্ষা নিয়োগ দুর্নীতি হোক, রেশন থেকে পুরো নিয়োগ দুর্নীতি, বিভিন্ন সময় আমরা দেখেছি সিবিআই আধিকারিকরা, কখনো কখনো উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লি থেকে এসেছেন, কাগজপত্র সংগ্রহ করেছেন, একের পর এক দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয়েছে, কিন্তু নিটফল জিরো, শাসক দল এমনটাই বলে। এবং এক্ষেত্রেও কিন্তু তাদের প্রশ্ন যে কোনটা মূল এবং কোনটা মূল নয়, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা নয়, সেটা কিন্তু কুণাল ঘোষ দেখে দিচ্ছেন। কি সুন্দর না? কুণাল ঘোষ যখন যা ইচ্ছে তখন তাই বলবে এবং সেটা নিয়েই আমাদের চর্চা করতে হবে। কুসুমিতা, ব্যাপারটা ভেরি ক্লিয়ার। আজকে এখানে যেটা ঘটেছে আরজি করে, সেটা ঠিক সাধারণ রেপ, মানে একটা অবজেক্ট অফ লাস্ট, অ্যাক্ট অফ লাস্ট, কাউকে কারোর পছন্দ হলো না, ঝাঁপিয়ে পড়ে রেপ করলো, সেরকম ঘটনা কিন্তু নয়। এই ঘটনাটা ঘটেছে যে যেরকম গ্রুসাম রেপ এবং ইকুয়ালি গ্রুসাম মার্ডার, সেটা কিছু একটা কাভার আপ করবার জন্য এই জিনিসটা হয়েছে। এটা এতদিনে সবার কাছে ভীষণ ক্লিয়ার। সিবিআইয়ের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে প্রথমে হাইকোর্ট ডেকে পাঠালো, তারপরে এখন সুপ্রিম কোর্ট হাতে তুলে নিয়েছি, সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট করার কথা। এই কাজটা, যে তৎপরতা আমরা সিবিআই দেখছি যে যাচ্ছে, অন্তত ফরেন্সিক এভিডেন্স তুলছে, এত লোককে ডিটেন করছে, এটা তো পুলিশের আমরা 4 দিনের মধ্যে কিচ্ছু দেখতে পাইনি। আমরা অতীতেও দেখেছি কিন্তু সিবিআই এর এই তৎপরতা, কিন্তু তার নিট ফল কি? শাসক দল এই প্রশ্নই তুলছে।
শাসক দল যা খুশি তাই তুলতে পারে, কিন্তু সিবিআইয়ের ফলও সিবিআই যথেষ্টবার সাকসেসফুল হয়েছে। এইবার সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে 5 দিনের দিন সিবিআইকে নামিয়ে তারপরে বলো তোমরা খুঁজে বের করো। ফরেন্সিক এভিডেন্স কিছু নেই, ফরেন্সিক এভিডেন্স ম্যাচ করার কোনো প্রশ্নই নেই। সিবিআই অন্তত লোকজনকে তুলে নিয়ে এসে কোয়েশ্চেনিং করছে, সেটাকে বোধহয় ক্রস কোয়েশ্চেন, আমি জানি না, এটা ইনভেস্টিগেশন প্রসিজার, এই ফরেন্সিক যে টেস্টটা হচ্ছে, লাই ডিটেক্টর টেস্ট যেটা হচ্ছে, এইসব করে আমিও আশায় আছি, আমরা প্রত্যেককেই আশা আছি, বিজেপির তরফ থেকেও আমরা চাইছি একদম, আমরা সকলেই সেই অপেক্ষা করছি। শত্রুপতিও যেমনটা বলছেন যে সিবিআই তদন্তের উপরে আশাবাদী, কোর্ট মনিটর সিবিআই তদন্ত, কোর্ট ভরসা রেখেছে, কোর্ট কিন্তু রাজ্য পুলিশের উপরে ভরসা রাখতে পারেনি। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে 4 দিন ধরে তো তদন্তের দায়িত্বটা রাজ্য পুলিশের হাতে ছিল, একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা ছাড়া রাজ্য পুলিশ কি তৎপরতা দেখাতে পেরেছে? এবং যাকে এখন আসল ঘটনা নয় এমনটা কুণাল ঘোষ বলার চেষ্টা করছেন, অর্থাৎ আরজি করে যে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলে এসেছে সেটা নাকি আসল নয়, 1.5 বছর আগে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করার মতোই কি গুরুত্বপূর্ণ ছিল না আরজি করের আর্থিক দুর্নীতি? তাহলে কোর্ট কি কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিল? দেখুন, এই মুহূর্তে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নির্যাতিতার যে সুবিচার, এবং নির্যাতিতার সুবিচার পাওয়ার পাশাপাশি যদি অন্য কোনো এর পেছনে আর কিছু থাকে যে কথাগুলো উঠে আসছে সেগুলো তদন্ত করা। কিন্তু যেটা আমরা খুব দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যে এই জায়গাটা থেকে মূল ফোকাসটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা জায়গায়, যে কারণে আগামীকাল বুঝতে পারছি তো আগামীকাল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নাম দিয়ে যে ব্যানারে যে অর্গানাইজেশন সামনে আসছে তারা কারা, তাদের মধ্যে যে 3 জন রয়েছে, সায়ন লাহিড়ী, শুভঙ্কর হালদার, পুলকেশ পঙ্কিত, এরা প্রত্যেকে হচ্ছে আরএসএস এভিপিপির লোক। এবং এর মধ্যে শুভঙ্কর হালদারের 2014 সালে 608-এর 14, 27/10/2014 সালে মলেস্টেশনের অভিযোগ রয়েছে নবদ্বীপ থানায়, তা এর বিরুদ্ধে রয়েছে। তো সে এসছে, সামনে এসে দাঁড়াচ্ছে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি যেটা করছে সেটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটাকে আমরা কি কলকাতা পুলিশের সাকসেস বলে দেখব? না, যে 3 জনের ডিটেইলস জোগাড় করা সম্ভব হয়েছে, সামনে এগিয়ে দাও এই জিনিসটাকে। আর 2 হচ্ছে সিবিআই এই যে প্রসেসটা চালাচ্ছে, এটা তো সত্যি কথা, আপনিও জানেন, আগের দিনও এটা নিয়ে কথা হয়েছে যে পশ্চিমবাংলায় 911টা কেস এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে সিবিআই এর, 112টা কেস ঝুলে রয়েছে 20 বছর ধরে। সুতরাং সিবিআই যত লম্বা করবে লিঙ্গার করবে, তাতে বিজেপির আসলে এটাই চাইছে বিজেপি, যেটা যতদিন ধরে এটাকে ভাসিয়ে রাখা যায়, তার কারণে এটাকে যতটা সামনে নিয়ে যাওয়া যায়, এটাকে নিয়ে যেতে হবে একেবারে 2026 পর্যন্ত। 2026 পর্যন্ত যদি লাগাতার বিজেপি সিপিএম করতে থাকে, মানুষের রোষটা কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল ছাড়িয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মুখে একটা কথা যে রিজাইন মমতা, দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। তাহলে যোগী আদিত্যনাথ পদত্যাগ করবেন না কেন? যোগী আদিত্যনাথ পদত্যাগ করবেন না কেন? 950টা রেপ হয়েছে গত 11-12 দিনে, কে তার দায় নেবে? ভারতবর্ষের আস্তে সবাই একসঙ্গে শরিক করে, আচ্ছা হয়েছে 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 সকাল সকাল এত উত্তেজনা নয়, একটু আস্তে একটু আস্তে। আমি সলিলদার কাছে যাই। সলিলদা, আস্তে আস্তে আস্তে, এভাবে নয়, এভাবে নয়, এভাবে নয়, আস্তে। সবাই সবার সময় কথা বলুন, এভাবে নয়, কারোর কথা শোনা যাচ্ছে না এতে। সলিলদা, এখানেই তো তাহলে প্রশ্ন যে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে এবং তাকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। তাদের উদ্দেশ্য 2026 পর্যন্ত এই আন্দোলনটাকে তারা নাকি টেনে নিয়ে যাবে। কিন্তু এখানে নির্দিষ্ট করে আমার 2টো জিনিস জানার আছে। একটা হচ্ছে ঘটনার যাতে রাজনীতিকরণ না হয়, শাসক দলের পক্ষ থেকে একেবারে শুরুর দিন থেকে বলা হয়েছিল, তাহলে আজকে তারা এখানে 2026 পর্যন্ত রাজনীতি কেন খুঁজে বেড়াচ্ছে? এবং দ্বিতীয় কথা হচ্ছে, কলকাতা পুলিশ যদি সময় মতো ব্যবস্থা নিত, সেই খুনের ধর্ষণের ঘটনার ক্ষেত্রেই হোক বা আর্থিক দুর্নীতির ক্ষেত্রেই হোক, তাহলে কি আজকে সিবিআই পর্যন্ত কেস গড়াতো? দেখো, প্রথমে আমি রেপ আর খুনের কথাটা বলি। দেখো, টাইমলাইন যদি দেখো, সেটা সুপ্রিম কোর্ট সেটা নিয়ে চরম সমালোচনা করেছে এবং ভৎসনা করেছে কপিল সিব্বলকে। সবাই দেখেছে, লাইভ স্ট্রিমিং আমরা দেখেছি কপিল সিব্বল কীরকমভাবে স্ট্যামারিং করছিল সেদিন অন দ্য ডে অফ হিয়ারিং। খালি তাই না, সঙ্গে 21 জন অ্যাডভোকেটকে নিয়ে উনি ওটা সওয়াল করছিলেন, কিন্তু কোনো উত্তর দিতে পারছিলেন, সদুত্তর দিতে পারছিলেন। 10টা 10-এ খবর এলো, 12টার সময় পুরো ভিডিওগ্রাফি নিয়ে পুলিশ এলো, হোমিসাইড ডিপার্টমেন্ট এলো, 12:30
12টা সিনিয়র অফিসাররা এলো, তারপরে সুপারের ঘরে মিটিং হলো, অধ্যক্ষের ঘরে মিটিং হলো, তারপর 2 ঘন্টা 45 মিনিট লাগলো ওই মহিলাকে ডেট ডিক্লেয়ার করতে, সেটা লাগলো। তারপরে আলটিমেটলি তোমার 16টার পরে তোমার ইনকোয়েস্ট হলো, ইনকোয়েস্ট হয়ে 18টা 10 থেকে 19টা 10 পর্যন্ত 1 ঘন্টা পোস্টমর্টেম হয়ে ভেরি হারিডলি 20টা 30-এ ডেথ সার্টিফিকেট দিয়ে ডেড বডি দিয়ে দেওয়া হলো, এবং যার মানে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, রীতিমতো বের করে দিয়ে চলে গেল। সেটা সবাই দেখেছে। 5 দিনের দিন হাতে পেয়েছে সিবিআই, সিবিআই এটা এখানে তো আলাদা টিম, কিন্তু মানে এটা কিন্তু কুণাল ঘোষ বা তৃণমূলের প্রতিনিধিরা ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু অ্যানাদার টিম। দুর্নীতিটা হচ্ছে করাপশন, অ্যান্টি করাপশনের টিম, এটা আলাদা টিম। তাদের ফুল স্ট্রেংথ পাঠাচ্ছে, দিল্লি থেকে পাঠাচ্ছে, এবং তাদের এক্সপার্টদের পাঠাচ্ছে। আর এটা হচ্ছে আলাদা টিম। তারা কিন্তু দে আর অন দি জব। তারা কিন্তু পলিগ্রাফ টেস্ট থেকে করা স্টার্ট করে দিয়েছে অলরেডি। দুটো একদমই আলাদা মামলা, দুটো আলাদা মামলা সাইমালটেনিয়াসলি চলছে। এবং কোর্ট মনিটর পুরোটাই কোর্ট মনিটর উইথ ফুল ভিগার চলছে। আমি যেটা বলতে চাইছি, এবার এসে দুর্নীতি দেখো কি দুর্নীতি করেনি এই সন্দীপ ঘোষ, দেবাশিস সোম, ফরেনসিক স্টেট মেডিসিনের। এটা মানুষের হিউম্যান অর্গান বিক্রি করতে। আমি এই জায়গায় আসবো, একবার আপনাদের দেখিয়ে দিই। একাধিক অভিযোগ তো করেছেন আখতার আলী। এবার নতুন যে অভিযোগটা সামনে আসছে তা হচ্ছে মাত্র 1 মাসের ব্যবধান, আর সেখানে কিন্তু একই পরিষেবার বিলে একেবারে আকাশ পাতাল ফারাক আসছে। একটাই কাজের জন্য দিনে 4000 টাকার বদলে 12,000 টাকা খরচ করা হতো সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এমন এই বিস্ফোরক অভিযোগ করছেন আখতার আলী। ইউজি কাউন্সিলিং 20 দিন ধরে চলেছিল। এবার এটা ইউজি কাউন্সিলিংয়ের জন্য তার 14,15,410 টাকা বিল হয়েছিল। আর এই বিলে দেখা যাচ্ছে মা তারা ট্রেডার কাজ করেছে 3 দিনের জন্য, ব্যাকআপ পেন ড্রাইভ আর মেনটেন্যান্স চার্জ 12,000 টাকা পার ডে, 36,000 টাকা। এবার এই বিলটা ডক্টর দেবাশিস সোম করেছে সার্টিফাই। এসডি টেকনোলজি সেটা একই ব্যাকআপ টু পেন ড্রাইভ অ্যান্ড মেনটেন্যান্স একই ডেটে 4,000 টাকা করে পার ডে, 16,000 টাকা করে 4 দিনের জন্যে। তাহলে একই কাজের জন্য দুটো বিল নেওয়া হচ্ছে। তার মানে ডক্টর দেবাশিস সোমের সই হলে কি মানে সব বিল পাস হয়ে যেত? সে বিল মানে ফেক হোক বা ডুপ্লিকেট হোক বা একটা জিনিসকে দুবার ডুয়াল পেমেন্ট তো হয় না। আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি, সেটাই বা কিভাবে হলো কেউ এটাকে আজ অবধি খুঁটিয়ে দেখলো না। এটা খুব মানে আমার তো পরিকল্পনার বাইরে, আমি বুঝতে পারছি না। 15 দফা অভিযোগ আগেই করেছিলেন এই প্রাক্তন ডেপুটি সুপার, আর এবারও কিন্তু নতুন অভিযোগ সামনে আসছে। সিবিআই এর তদন্ত তো চলছে, জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া যাচ্ছে? আরজিকর মেডিকেল কলেজে একদিকে যখন খুন ধর্ষণের তদন্ত করছে সিবিআই, অন্যদিকে আর্থিক দুর্নীতির তদন্তেও কিন্তু তারা নেমেছে। আর কার অভিযোগের ভিত্তিতে? 1.5 বছর আগে অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজের আখতার আলী, যেখানে শুধু সন্দীপ ঘোষ নন, 3টে সংস্থার নামেও কিন্তু তিনি অভিযোগ করেছিলেন, এবং সিবিআই ইতিমধ্যেই এফআইআর করেছে। হাওড়ার মাতারা ট্রেডার্স, বেলগাছিয়ার ঈশান ক্যাফে, খামা লোহার নামেও এফআইআর করলো সিবিআই। আর আখতার আলী এই 3টে সংস্থার নামেও কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন। আমি এই জায়গায় একবার সুব্রত বাবুর কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে বারবারই যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন, রীতিমতো নিজের সাম্রাজ্য তৈরি করেছিলেন, এমনটাই অভিযোগ উঠছে। যেভাবে একের পর এক 15 দফায় অভিযোগ দায়ের করেছেন আখতার আলী, কিন্তু প্রশ্নটা হচ্ছে সন্দীপ ঘোষ কি একাই? না, এখানে একটা ব্যাপার আছে। এইমাত্র সলিলদা বললেন হিউম্যান অর্গান ট্রাফিকিং, নূতন এবং ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ অভিযোগ। দেখুন, দুর্নীতি একটা দিক, দুর্নীতিকে চালানোর জন্য ওখানে সন্দীপ ঘোষকে মাথায় রেখে একটা র্যাকেট চলছিল। এইটা তো আর কে প্রমাণ করবে? এটা প্রমাণের কোনো ব্যাপার নেই, এটা প্রমাণিত হয়ে গেছে। এখন সেটার জন্য কিছু এভিডেন্স কোর্টে সিবিআইকে দিতে হবে, সে সময় মতো দেবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতি একটা আলাদা, আর এইরকম জঘন্য যে অপরাধ হয়েছে, ওই নির্যাতিতাকে ওই রকমভাবে খুন করা, সেইটা পশ্চিমবাংলার মানুষ জানতে চায়। সিবিআই সময় লাগছে, সিবিআই সময় লাগাটা পশ্চিমবাংলার মানুষের ধৈর্যের সঙ্গে পরীক্ষা চলছে। বেশি দিন অপেক্ষা করতে রাজি না পশ্চিমবাংলার মানুষ। ওই যে শ্রমিক না মাঝখানে একটা কথা বললো, এইটা পশ্চিমবাংলার নাগরিক সমাজের দাবি হয়ে গেছে। কারোর এটা পছন্দ হতেও পারে, কারো নাও হতে পারে। বাংলাদেশ থেকে আসা কথা কিনা আমি জানি না, ও বললো বাংলাদেশ থেকে কথা, জয় বাংলাটাও বাংলাদেশ থেকে আসা কথা, খেলা হবেটাও বাংলাদেশ থেকে আসা কথা। আমার পছন্দ হলে নেবো, নাহলে নেবো না, এরকম হয় না। দেখুন, এই যে একটা কর্মসূচি হচ্ছে, কারা করছে আমি জানি না, কিন্তু একটা কথা বলছি, যে প্রফেশনালিজম নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এই যে এদের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে নিয়ে এসেছে, খুবই ভালো। এই প্রফেশনালিজম
দুর্নীতির বিরুদ্ধে দেখাক, অপরাধীদের বিরুদ্ধে দেখাক, এটা আমরা চাইবো। একই সঙ্গে চাইবো যে কুণাল ঘোষ যে অভিযোগগুলো করেছিলেন মুখ্যমন্ত্রী সম্পর্কে, সেগুলো এখন কি স্ট্যাটাসে আছে? পুলিশ কাস্টডিতে থাকার সময় সেগুলো কি এখন আলোচনায় আসবে? সেগুলো কি আলোচনায় আসা উচিত? গুরুত্বপূর্ণ বিষয়। বেশ শ্রমিক, এখানে একটা প্রশ্ন হচ্ছে অবশ্যই সিবিআই এর ভূমিকা নিয়ে, সিবিআই এর তৎপরতা নিয়ে, অতীতে সিবিআই সংক্রান্ত এ রাজ্যের মানুষের অভিজ্ঞতা নিয়ে শাসক দল প্রশ্ন তুলছে, কতটা সাকসেস রেট তাই নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। কিন্তু এখানে সিবিআই এর আইনজীবী একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন খুন ধর্ষণের ঘটনার ক্ষেত্রে, যে যেভাবে একেবারে অল্টার করা হয়েছে, প্লেস অফ অকারেন্স যেভাবে অল্টার করা হয়েছে, তাতে তদন্তে তাদের সমস্যা হচ্ছে। কোথাও আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়েও এ ধরনের কোনো সমস্যার মুখে পড়তে হবে না তো? হ্যাঁ, এটা হতে পারে। তার কারণ হচ্ছে যে দেখুন, সাধারণত আমরা দেখেছি আর্থিক দুর্নীতির যে তদন্ত, এটা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এরা করে থাকে। কিন্তু এক্ষেত্রে অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ, তার ঘরে যে মামলা হয়েছিল, তিনি সিবিআইকেই এই তদন্ত ভারটা দিয়েছেন। এবং সিট যে গঠন করা হয়েছিল, সিট যা যা কাজ করেছে টোটাল সমস্ত কিছু তদন্ত তিনি বলেছিলেন যে সেই কেস ডায়েরি সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করতে। মূলত বলা যেতে পারে সেই কেস ডায়েরিটা হ্যান্ডওভার করার পরই সিবিআই এই যে কালকে যে রেড করেছিল সিবিআই, মানে সন্দীপ ঘোষ সহ আরও অন্যান্য জায়গায়, এটা কিন্তু মূলত বলা যেতে পারে সেই কেসটার, এটা কিন্তু ওই মানে রেপ মার্ডার কেসের সঙ্গে এটার যুক্ত নয়। তার কারণ ঘটনাটা ওইটার থেকে সূত্রপাত, কিন্তু সেই আর্থিক দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার, আপনি দেখুন যেভাবে বিভিন্ন কেসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে সিবিআই কতটা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে, কতটা মানে গভীরে গিয়ে তারা তদন্ত করতে পারবে, সেটা সিবিআই এর উপরও নির্ভর করছে। কারণ আমি একটা জায়গায় সত্যিকারের বীতশ্রদ্ধ সিবিআই এর উপরে, কারণ আমরা তো কোর্টে আছি। আমি একটা জিনিস দেখেছি যে সেই আর্থিক দুর্নীতি, আপনি একটা কথা বলুন তো, যখন সেই রোজ ভ্যালির মামলা, সারদা মামলা, যেগুলো সুপ্রিম কোর্ট থেকে সিবিআই হয়েছিল এবং হাইকোর্টও পরবর্তীকালে সিবিআই কে সমর্থন করেছিল, সেই মামলাগুলো এখনো পর্যন্ত ফাইনালিটির জায়গায় সিবিআই নিয়ে যেতে পারেনি। শাসক দল বারবার তুলছে এবং ভবিষ্যতে এই তদন্ত ভারে সিবিআই আদৌ সাফল্য পাবে কিনা সেই নিয়ে সংশয় তারা প্রকাশ করছে। তবে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগের কথা আপনাদের বলছিলাম। এরপরে আপনাদের একটা ছোট বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো যে ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি প্রাক্তন হেড ক্লার্ক, তিনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন মরদেহ নিয়ে দালাল চক্র ছিল, প্যাকেজে হিসেব হতো টাকা পয়সার।